ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 12-এ যারা পড়ছো, উচ্চ মাধ্যমিক দেবে, তাদের আমি সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি। ইতিমধ্যে আমি তোমাদের বেঙ্গলি, জিওগ্রাফি, ফিলোজফি, হিস্ট্রি, পল সায়েন্স, নিউট্রিশন, এডুকেশন, ইভিএস সমস্ত জায়গা থেকে এমসিকিউ, এছাড়াও আমি তোমাদের নিউট্রিশন থেকে এমসিকিউ, এসএকিউ, লং কোশ্চেন আমি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের বেঙ্গলি থেকে কিছু ইম্পর্টেন্ট এসএকিউর কোশ্চেন সাজেশন দিচ্ছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের লং কোশ্চেন সাজেশন দিয়ে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। উদ্দিষ্ট ব্যক্তির কাবু হয়ে পড়ার কারণ কি? কে বাঁচে গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয় ফুটপাতে একদিন অনাহার মৃত্যু দেখার পর অফিসে গিয়ে রীতিমতো কাবু হয়ে পড়েছিল। মৃত্যুঞ্জয় নিখিলকে কোন কোন বিশেষণে তিরস্কার করেছিল? মৃত্যুঞ্জয় নিখিলকে পাশবিক, স্বার্থপর এবং বদ্ধ পাগল বলে তিরস্কার করেছিল। মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল। কোন মন্তব্য? নিখিল যখন মৃত্যুঞ্জয়কে জানিয়েছিল যে টুনুর মার যা স্বাস্থ্য, তাতে একবেলা খেলে সে 15-20 দিন টিকবে, তখন সেই মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠেছিল। একটা কাজ করে দিতে হবে ভাই। কাজটি কি? মৃত্যুঞ্জয় অফিসের মাইনের দিন নিখিলের হাতে একতারা নোট দিয়ে সেগুলি রিলিফ ফান্ডে জমা দেওয়ার জন্য অনুরোধ করেছিল। এখানে সেই কাজের কথাই বলা হয়েছে। ঝিঙে শাল চাল এবং রামশাল চাল কি দিয়ে খায়? ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারি দিয়ে এবং রামশাল চালের ভাত মাছ দিয়ে খায়। যজ্ঞের দিন কি কাঠ আনা হয়? যজ্ঞের দিন বেল, কেওড়া, তেঁতুল, বট, অশ্বত্থ প্রভৃতি গাছের আদমন করে কাঠ লেগেছিল। মেজ বউ শাশুড়ির জন্য কি মাছ রান্না করছিল? মেজ বউ শাশুড়ির জন্য ইলিশ, পাকাপোনা, চিতল, ট্যাংরা এবং বড় ভেটকি মাছ রান্না করছিল। সতীশ মিস্ত্রির কি ধানে মোড়ক লেগেছিল? হরকুল, পাটনাই এবং মোটা। সতীশ মিস্ত্রির এই 3 প্রকার ধানে মোড়ক লেগেছিল। এইসব কথা শুনে উৎসব বুকে বল পায়। কোন কথা শুনে উৎসব বুকে বল পায়? বড় বাড়ির রাশি রাশি রান্না শেষ হবার কথা শুনে উৎসব বুকে বল পায়। সে স্বর্গসুখ পায়। কে কিভাবে স্বর্গসুখ পায়? দীর্ঘদিন পর অভুক্ত উৎসব ভাত খেতে পেয়েছিল বলে ভাতের পর শেষে স্বর্গসুখ পায়। ভারতবর্ষ গল্পে বুড়ির চেহারা কেমন ছিল? ভারতবর্ষ গল্পে বুড়িটি ছিল রাক্ষসের চেহারা, কুঁজো এবং সাদা চুলের থুত্তুরে বুড়ি। তার ক্ষয়ে যাওয়া ছোট্ট মুখমণ্ডলের বলিরেখাগুলি স্পষ্টভাবে তার দীর্ঘায়ু প্রকাশ করছিল। বুড়িটি নড়ে ওঠার ঠিক আগে চৌকিদার কি করছিল? বুড়িটি নড়ে ওঠার ঠিক আগে চৌকিদার পালা করে হিন্দু ও মুসলিম পক্ষ এই 2 পক্ষের দিকে একবার করে পিঠে লাঠি ঠুকছিল এবং সাবধান ও খবরদার বলে চিৎকার করছিল। বচসা বেড়ে গেল। বচসা বাড়ার কারণ কি? বুড়ি হিন্দু না মুসলমান, এই বিতর্কের মাধ্যমে 2 পক্ষের মধ্যে বচসা বেড়ে গেল। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে কি বলা হয়েছে? পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরানো বচনে বলা হয়েছে, শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। ফাঁপি কাকে বলে? শীতকালে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বইলে রাঢ় বাংলার গ্রাম্য তথাকথিত ছোট লোকের ভাষায় সেই আবহাওয়াকে ফাঁপি বলে। কঠিনেরে ভালোবাসিলাম। কবি কেন কঠিনকে ভালোবাসলেন? রূপনারায়ণের কুলে। আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা কথা বলে দিই এই কোশ্চেনটা আলোচনা করার আগে। এই যে রূপনারায়ণের কুলে, এই যে লাইনের যে কবির যে নামটা, কবির মানে কবিতার যে নাম, এখানে তোমাদের অনেকেরা ভুল করো। আমি যখন কোশ্চেনে দেখি অ্যান্সারে রূপনারায়ণের কুলে দেয়, রূপনারায়ণের কুলে নয়। কিন্তু যখন লিখবে কবিতার এই কবিতার নামটা, তখন কিন্তু একটু ভালো করে দেখবে রূপনারায়ণের কুলে, রূপনারায়ণ নয়। কিন্তু অন্তস্থ কেউ দেবে না, একটু
কবি নামটা লেখার আগে একটু সতর্ক করে লিখো, তাহলে বানানটা ভুল হয়ে যাবে। রূপনারায়ণের কুলে কবিতায় কবি কঠিনকে ভালোবেসেছিলেন, কারণ কঠিনই হলো সত্যের স্বরূপ এবং সে কখনোই কাউকে বঞ্চনা করে না। সকল দেনা শোধ করে দিতে। সকল দেনা বলতে কি বোঝো? রবীন্দ্রনাথ ঠাকুর তার রূপনারায়ণের কুলে কবিতায় সকল দেনা বলতে কোনো মানুষ তার সারা জীবনে যা যা অর্জন করে সেসবের কথাই বলেছেন। রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রূপনারায়ণের কুলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন কেন? জীবন ধারণ করতে গিয়ে প্রতিটি মানুষকে প্রতিনিয়ত ব্যথা, বেদনা, আঘাত, দুঃখ, দুর্দশাকে বরণ করতে হয় বলেই রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতায় জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। সত্য যে কঠিন, তবুও কবি সত্যকে ভালোবাসেন কেন? এখানে এই সত্যকে কবি কেন ভালোবাসেন, এই কোশ্চেনটা এরকম হবে। সত্য কঠিন যেন কবি সত্যকে ভালোবাসেন, কারণ সত্য কখনো বঞ্চনা করে না। নেক্সট, জেগে উঠিলাম, কে কোথায় জেগে উঠলেন? রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং রূপনারায়ণের তীরে জেগে উঠলেন। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ। পেয়ারা ও নোনার গাছের রঙকে কবি কার সঙ্গে তুলনা করেছেন? পেয়ারা ও নোনার গাছের রঙকে কবি টিয়া পাখির পালকের সবুজ রঙের সঙ্গে তুলনা করেছেন। একটি তারা এখনো আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি জীবনানন্দ দাশ শিকার কবিতায় রাত জাগা তারাটিকে প্রথমে পাড়াগার বাসর ঘরে সব থেকে গোধূলি মদির মেয়েটির সঙ্গে এবং পরে মিশরের মানসীর বুকের মুক্তার সঙ্গে তুলনা করেছেন। শিকার কবিতায় দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বালে কেন? জীবনানন্দ দাশের শিকার কবিতায় দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বালে শীতের রাতে শরীরকে গরম রাখার জন্য। আগুন জ্বলল আবার আগুন জ্বলার কথা বলা হয়েছে কেন? জীবনানন্দ দাশের শিকার কবিতায় প্রথমবার আগুন জ্বালিয়েছিল দেশওয়ালিরা, তাই আবার শব্দটির সাহায্যে শিকারীদের আগুন জ্বালানোকে বোঝানো হয়েছে। শিকার কবিতায় শিকারী মানুষদের উপস্থিতির কী কী চিহ্ন পাওয়া যায়? সিগারেটের ধোঁয়া, টেরিকাটা, কয়েকটা মানুষের মাথা এবং কয়েকটা বন্দুকই ছিল শিকারী মানুষের উপস্থিতির চিহ্ন। সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরছিল? জীবনানন্দ দাশের শিকার কবিতায় চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে সুন্দর বাদামি হরিণটি সারা রাত সুন্দরী বন থেকে অর্জুনের বনে ঘুরছিল। কচি বাতাবি লেবুর মতো কাকে বাতাবি লেবুর সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন? জীবনানন্দ দাশের শিকার কবিতায় কচি বাতাবি লেবুর সঙ্গে ঘাসের তুলনা করা হয়েছে তার সবুজ রং ও সুগন্ধের জন্য, চমক লাগিয়ে দেবার জন্য। কে কাকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল? জীবনানন্দ দাশের শিকার কবিতায় সুন্দর বাদামি হরিণটি অন্য হরিণীদের চমক লাগিয়ে দিতে চেয়েছিল। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল কেন? জীবনানন্দ দাশের শিকার কবিতায় ভোরবেলা শিকারীর গুলিতে বিদ্ধ হরিণের রক্তে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে উঠেছিল। দেবদারুর দীর্ঘ রহস্য কোথায় ছায়া ফেলে? কবি সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় দেবদারু দীর্ঘ রহস্য সুন্দর মহুয়ার দেশে পথের দুই ধারে ছায়া ফেলে। এখানে অসহ্য নিবিড় অন্ধকার মাঝে মাঝে শুনি। বক্তা কি শোনেন? মহুয়ার দেশ কবিতায় বক্তা শহরের অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনেন। গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ? মহুয়ার দেশে নিঃশব্দের পটভূমিতে কয়লা খনির শব্দ ছিল গভীর এবং সেখানে কয়লা খনির গভীর বিশাল শব্দ হয়। মাঝে মাঝে শুনি। বক্তা কখন কি শোনে?
মহুয়ার দেশ কবিতায় বক্তা শহরের অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে মহুয়ার পথের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনে। গাছের সব সবুজটুকু শরীরে দরকার বলা হয়েছে কেন? কবি শক্তি চট্টোপাধ্যায় তার আমি দেখি কবিতায় বলেছেন যে শারীরিক ও মানসিক আরোগ্যের জন্য গাছের সবুজটুকু শরীরে অত্যন্ত দরকার। সবুজের অনটন ঘটে কোথায়, কি কারণে সবুজের অনটন ঘটে? কবি শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায় শহরের অসুখের কারণে অর্থাৎ নগরায়নের জন্য শহরে সবুজের অনটন ঘটে। চোখ তো সবুজ চায়, চোখ সবুজ চায় কেন? চোখ সবুজ চায় কারণ আরোগ্যের জন্য সবুজের অত্যন্ত দরকার। যা পারি কেবল, কে কি পারেন? মৃদুল দাশগুপ্তে ক্রন্দরতা জননীর পাশে কবিতায় জঙ্গলের ছিন্ন ভিন্ন মেয়েটিকে দেখে কবি প্রতিবাদী কবিতার মাধ্যমে তার বিবেককে জাগিয়ে রাখতে পারেন। এখন যদি না থাকি বলতে কার পাশে, কখন না থাকার কথা বলা হয়েছে? মৃদুল দাশগুপ্তে ক্রন্দরতা জননীর পাশে কবিতা থেকে নেওয়া প্রশ্নোদিত অংশে ক্রন্দরতা জননীর বা বিপন্ন স্বদেশের পাশে না থাকার কথা বলা হয়েছে। এখন যদি না থাকি, এখন না থাকার ফল কি হবে? দেশ জননীর বিপন্নতার মুহূর্তে তার পাশে না থাকলে লেখালেখি, গান গাওয়া, ছবি আঁকা সব মিথ্যা হয়ে যাবে বলে কবি মনে করছেন। এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। সাহেবের নাম কি ছিল? বিভাব নাটকে উল্লেখিত এই সাহেব ছিল বিখ্যাত রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইন। বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন? শম্ভু মিত্রের বিভাব নাটকে অমর গাঙ্গুলি বহুরূপী নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন। খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়, কে খালি ধাক্কা দিয়ে বেড়ায়? শম্ভু মিত্রের বিভাব নাটকে বলা হয়েছে যে নায়ক খালি ধাক্কা দিয়ে বেড়ায়। অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? শম্ভু মিত্রের বিভাব নাটকে স্কুলের হেড পণ্ডিত অমর গাঙ্গুলিকে প্রমোশন দেননি কারণ তিনি সংস্কৃতে 13 পেয়েছিলেন। তোমরা ফিরে যাও কাদের উদ্দেশ্যে কে এই মন্তব্যটি করেছেন? বিভাব নাটকে চাল আর কাপড়ের দাবি জানিয়ে মিছিল করে আসা মানুষদের উদ্দেশ্য করে পুলিশ সার্জেন্ট মন্তব্যটি করেছেন। এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছিল কেন? শম্ভু মিত্রের বিভাব নাটকে চাল আর কাপড়ের দাবিতে মানুষের মিছিলকে আটকাতে পুলিশ আসছিল। নানা রঙের দিন নাটকের শুরুতে রজনীকান্তের হাতে কি ছিল? নানা রঙের দিন নাটকের শুরুতে রজনীকান্তের হাতে জ্বলন্ত মোমবাতি ছিল। রজনীবাবু ভয় চিৎকার করে পিছিয়ে যান। কাকে কি অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন? পরনে ময়লা পায়জামা, গায়ে কালো চাদর এবং এলোমেলো চুলে বৃদ্ধ কালীনাথ সেনকে মধ্যরাতে ফাঁকা অন্ধকারে মঞ্চে প্রবেশ করতে দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন। আমি কাউকে বিশ্বাস করি না। বক্তা কাদের বিশ্বাস না করার কথা বলেছেন? বক্তা অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় পাবলিক অর্থাৎ থিয়েটারের টিকিট কেনা খদ্দেরকে বিশ্বাস না করার কথা বলেছেন। কাম অন কুইক, মোহাম্মদের ক্যাশটা দাও তো। মোহাম্মদ কি? কে মোহাম্মদের ক্যাশটা দিয়েছিলেন? ঐতিহাসিক চরিত্র মোহাম্মদ ছিলেন ঔরঙ্গজেবের পুত্র। মোহাম্মদের ক্যাশটা দিয়েছিলেন প্রম্পটার কালীনাথ সেন। তোমার চোখে জল কেন বলো তো? শ্রোতার চোখে জল আসার কারণ কি? বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় সুদিন আড়ানোর আক্ষেপ পুরনো দিনকে অভিনয়ের মাধ্যমে মনে করার প্রাণপণ চেষ্টা প্রম্পটার কালীনাথ সেনের চোখে জল এনেছে। এই তো জীবন, এই তো জীবনের সত্য। কালীনাথ সত্যটি কি? শিল্পের প্রতিভাকে বয়স হার মানাতে পারে না। বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এই সত্যের কথাই এখানে বলতে চেয়েছেন। তারা থাকতো কোন বাসায়? কাদের কথা বলা হয়েছে? পরনে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় যারা সোনা ঝকঝকে লিমা বানিয়েছিল সেই সব শ্রমজীবী মানুষদের কথা বলা হয়েছে। চীনের প্রাচীর যখন শেষ হলো তখন কি হলো? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় চীনের প্রাচীর যখন শেষ হলো তারপর নির্মাতা রাজমিস্ত্রিরা লোকচক্ষুর আড়ালে চলে গেল। স্পেনের ফিলিপ কেঁদেছিল কেন? স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। স্পেনের ফিলিপ কেঁদেছিল কেন? ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা স্পেনের ফিলিপ কেঁদেছিলেন তার আর্মাডা ডুবে যাওয়ার জন্য। খরচ মেটাতো কে? কিসের খরচ?
বেরটোল্ড ব্রেখটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় রাজাদের বিজয় উৎসবের ভোজের তথা রাজকীয় জীবনযাত্রার খরচের কথা বলা হয়েছে। জয় তোরণে ঠাসা কোন শহর? বেরটোল্ড ব্রেখটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় আলোচ্য অংশে রোম শহরের কথা বলা হয়েছে। উনি রীতিমতো হতভম্ব। কে, কখন, কেন হতভম্ব হয়েছিলেন? দুগ্গালের লেখা অলৌকিক গল্পে পাহাড়ের চূড়োয় বলি কান্ডারি তার কুয়োতে একটু জল না দেখে হতভম্ব হয়েছিলেন। মার সঙ্গে তর্ক শুরু করি। কোন বিষয় নিয়ে তর্ক? দুগ্গালের লেখা অলৌকিক গল্প অনুযায়ী মায়ের মুখে শোনা গল্পে নানকের পাহাড় চূড়া থেকে গড়িয়ে আসা পাহাড়ের চাঙড় হাত দিয়ে থামিয়ে দেওয়ার বিষয় নিয়ে গল্পকথক তর্ক করেছিলেন। আমি কাফেরের শিষ্যকে এক গণ্ডূষ জলও দেব না, বলি কান্ডারি নাটকের কাফের বলেছেন কেন? জন্মসূত্রে মুসলমান ধর্মসাধক বলি কান্ডারি জন্মসূত্রে হিন্দু ধর্মসাধক নানকের জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে তাকে কাফের অর্থাৎ ইসলাম বিরোধী আখ্যা দিয়েছিলেন। নিজেকে পীর বলে জাহির করে অথচ বক্তাকে। কর্তা সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পের প্রশ্নোত্তর অংশটি বক্তা দরবেশ বলি কান্ডারি। ওর কাছে জল পেতে পারো। কার কাছে জল পাওয়া যেতে পারে? জলের প্রয়োজন হয়েছিল কেন? কর্তা সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে বলি কান্ডারির কাছে জল পাওয়া যেতে পারে বলে নানক মন্তব্য করেছিলেন। মর্দানা তৃষ্ণার্ত হয়ে পড়া জলের প্রয়োজন হয়েছিল। নানকের নাম কানে যেতেই বলি কি করলেন? দুগ্গালের লেখা অলৌকিক গল্প অনুযায়ী নানকের নাম কানে যেতেই বলি কান্ডারি রেগে গিয়ে মর্দানাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন। মেয়েটা বেশ লম্বা, ফর্সা, সুন্দর, ছিপছিপে গড়নের। মেয়েটিকে থিয়েটার দেখে একদিন যে মেয়েটি অভিনেতা রজনীকান্তের প্রেমে পড়েছিল, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের সেই প্রাক্তন প্রেমিকার কথাই এখানে বলা হয়েছে। কিভাবে ঝর্ণার জল বেরিয়ে এসেছিল? কর্তা সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে বলি কান্ডারির কাছে প্রত্যাখ্যাত মর্দানা নানকের কথা সামনের পাথরটা সরাতেই পাথরের তলা থেকে ঝর্ণার জল বেরিয়ে এসেছিল। শাখা হলে কি ঘটনা ঘটত? কর্তা সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্প অনুযায়ী শাখা হলে বাড়িতে অরন্ধন ঘটত। আমার চোখে জল, কারণ কি? পাঞ্জা সাহেবের মানুষেরা নিজেদের জীবন তুচ্ছ করে চলন্ত ট্রেন থামিয়ে খিদে তেষ্টায় কাতর বন্দি ভারতীয়দের রুটি ও জল পৌঁছে দিয়েছিল বলে তাদের চোখে জল পড়েছিল কতকে। তাদের জন্য চোখে জল পড়েছিল কতকে। সেকালে ঘন ঘন শাখা হতো। শাখা হলে কি করতে হতো? কর্তা সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্প অনুযায়ী শাখা হলে বাড়িতে অরন্ধন পালন করতে হতো এবং রাত্রে মেঝেতে শুতে হতো। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে এসএকিউর কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। আমি তোমাদের বাংলা সমস্ত কবিতা গল্প সমস্ত মিলিয়ে কোশ্চেন অ্যান্সার দিয়েছি, তোমরা বুঝতে পারছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের লং কোশ্চেন সাজেশন দিয়ে দেবো। আর একটা কথা বন্ধুরা, তোমাদের আমি যতই সাজেশন দিই না কেন, তোমরা যতই যেখান থেকে সাজেশন নাও না কেন, তোমরা যদি বইটা একটু খুঁটিয়ে না পড়ো তোমরা বুঝতে পারবে না যে কোথা থেকে কিভাবে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এমন কিছু কোশ্চেনের লাইন থাকে যেটা তোমাদের পড়ার মধ্যেই থাকে, কিন্তু তোমরা সেই লাইনটা বুঝে উঠতে পারো না। কারণ তোমরা গল্পগুলোই তোমরা ভালোভাবে লাইন করে পড়ো না বলে লাইনের মাঝখানের সেই অংশের কোথা থেকে একটা তুলে দিয়ে লাইন বললো যে কে বলেছেন, তোমরা সেই লাইনটাই তোমরা পড়ো না বলে তাই তোমরা বুঝতে পারো না যে কে বলেছেন, কোথা থেকে বলেছেন। তাই তোমাদের একটা কথা অনুরোধ করব যে তোমরা বইটা একটু খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবে তোমাদের কোশ্চেন অ্যান্সার করতে অসুবিধা হবে না। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।